আপনার সাথে যদি কখনো কোনো ঘটনা হঠাৎ করেই ঘটে যায়, আপনি মোটেও সেটার জন্য মন খারাপ করবেন না। আপনি আরও বরঞ্চ নিজেকে স্ট্রং করবেন। আপনি মনে রাখবেন আপনার সাথে যে ঘটনাটা ঘটে গিয়েছে, সেটার পিছনে অবশ্যই ভালো কিছু রয়ে গিয়েছে। সেটা দেখার জন্য অবশ্যই আপনাকে অপেক্ষা করতে হবে। আসসালামু আলাইকুম, সবাইকে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি যে যেখান থেকে আজকে আমার নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ভিডিও যারা দেখছেন, আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন। আমি বিথি, আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে। এই যে টপটা দেখতে পাচ্ছেন, এই টপটা কয়েকদিন আগে আর কি ওয়াশিং মেশিনের উপরে কিন্তু আমি রেখেছিলাম। তো যখন কাপড় চোপড় ধুচ্ছিলাম ওই মুহূর্তে জুই আর কি ওয়াশিং মেশিনের উপরে আর কি টপটা দিয়ে রেখেছিল। তো টপটা দেখা যায় মেশিন যখন কাপড়গুলো ধুয়ে নিচ্ছিল, ওই মুহূর্তে মেশিনটা কাঁপাকাঁপি করতে করতে আর কি টপটা ঠাস করে নিচে পড়ে যায়। নিচে পড়ে টপটা কিন্তু ভেঙে যায়। তো ওইভাবেই গাছটা রেখে দিয়েছিলাম। গাছটা লাগাবো করে আর কিন্তু লাগানোও হচ্ছিল না। তো আজকে চিন্তা করলাম যে না, গাছটা লাগিয়ে ফেলি। তো এই তো এদিক থেকে আমি গাছটা লাগিয়ে নিচ্ছি। এটা সবগুলো মাটি এখানে দিয়ে দিব, আর অল্প কিছু মাটি আর কি টবে তুলে নেব, ওগুলো আমি অন্য গাছে আর কি দিয়ে দিব। এখানে যে শিকড়টা দেখতে পেলেন, এটাও কিন্তু লাগিয়ে দিলে খুব সুন্দর একটা গাছ হয়ে যাবে। আমি আসলে ঠিকঠাক মতো ভিডিও দিতে পারছি না। তো আমি জানি না যে আমার আপুরা আমার ভিডিওর জন্য অপেক্ষা করেন কিনা। তো গতকালকেও ভিডিও দিতে গিয়ে ব্যস্ততার কারণে আসলে আমি ভিডিও দিতে পারি নাই। তো যাই হোক, আসলে সংসারে কাজকর্ম নিয়ে একটু ব্যস্ততা আছি। ব্যস্ততার মধ্যে আর কি আছি। তো যখন সময় পাবো তখন অবশ্যই আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করব। আমি আমার গত ভিডিওতে আমি কিছু কথা বলেছিলাম বিশ্বাস নিয়ে। তো সেখানে আমার অনেক ভালোবাসার আপুরা কিন্তু অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন। রাসেল ডলি আইডি থেকে আপু কমেন্ট করেছিল যে আপু, আজকে তোমার ভয়েসটা একটু ভারী ভারী লাগছে। তো তোমার কথাগুলো একদম অনেকটা কঠিন কঠিন মনে হচ্ছিল। তো আসলে যদিও আমি কমেন্টে ওইভাবে রিপ্লাই দিতে পারি নাই। তো আপুর উদ্দেশ্যে বলছি, আসলে মাঝে মাঝে কিছু কিছু ভারী ভারী কথা বলতে হয়। তো আছে না, আশেপাশে কত মানুষজন আছে যাদের সাথে প্রতিদিন প্রতিনিয়ত দেখবেন যে তাদের জীবনের সাথে না বলা অনেক ঘটনা ঘটে যাচ্ছে। চাইলেও তারা অনেক কিছু প্রকাশ করতে পারছে না বা প্রকাশ্যে আনতে পারছে না। তো এমন কিছু কথা বলতে গেলে কণ্ঠ তো ভারী হবে, এটাই স্বাভাবিক। তো সেখান থেকে আমি যখন আমার কথাগুলো আর কি বলেছিলাম, তো সেখান থেকে হয়তোবা কথাগুলো একটু ভারী শোনাবে, এটাই তো স্বাভাবিক, তাই না? তবে সত্যি কথা বলতে কণ্ঠ হয়তোবা ভারী হয়েছে। তো কথা বলতে গিয়ে যে আমি খুব ভেঙে পড়েছিলাম বা মন খারাপ হয়েছে, তেমনটা কিন্তু না। আসলে জীবনে চলার পথে অনেক বড় ঘটনার সম্মুখীন আমি হয়েছি। তো এত বড় ঘটনার সম্মুখীন হতে গিয়ে আমি কিন্তু একটা সময় খুব দুর্বল হয়ে পড়তাম। আমার বিভিন্ন কথা বলতে গিয়ে আমি কান্নাকাটি করতাম, মন খারাপ করতাম। তবে ইদানিং আমি কেন যেন কোনো বিষয়ে আমি নার্ভাসও হচ্ছি না বা আমার মনও খারাপ হচ্ছে না, বা আমি ভেঙেও পড়ছি না। হয়তোবা আল্লাহ তাআলার একটা রহমত হয়তোবা আমার উপরে হয়তোবা এসে পড়েছে। তো দেখবেন কখনো যদি কেউ কাউকে কাঁদায়, তো সে মনে করে যে ইস! আমাকে হয়তোবা সে অনেক ভালোবাসে। আমার জন্য সে কান্না করছে। তবে সে এটা ভুলে যাচ্ছে যে কান্নাটা আসলে তার জন্য আমার হচ্ছে না। আমার কান্নাটা এ কারণে হচ্ছে যে দিন শেষে এই মানুষটা আমাকে ঠকাতে গিয়ে সে নিজেই ঠকে গিয়েছে। তো যাই হোক, আসলে মানুষ জীবনে যত আঘাত পাবে ততই কিন্তু দেখবেন যে মানুষ আস্তে কঠিন থেকে কঠিনতম আরকি মনটাকে শক্ত করে ফেলবে। লোহা যেমন পুড়তে একটা সময় ওই লোহা আগুনে পুড়িয়ে তারপরে লোহা থেকে কিন্তু অনেক কিছু তৈরি করা হয়। আবার দেখবেন যে সোনাকেও একদম আগুনে ঝলসে পুড়ে তারপরে সোনা থেকেই কিন্তু উম অনেক কিছু তৈরি করা হয়। তো আমিও হয়তোবা তেমনটাই হয়ে গিয়েছি। আসলে লাইফে
বিয়ের পর থেকে এমন ঘটনার সম্মুখীন আমি হয়েছি। একটা সময় অনেক কান্নাকাটি করেছি, একটা সময় অনেক মন খারাপ করেছি। তবে এখন আর কোনো বিষয়ে আমার কেন যেন মন খারাপ হয় না। আমি খুব সহজেই সবকিছু এখন আমি মেনে নিতে পারি। আমি নিজেকে কন্ট্রোল করতে পারি। আর এই কন্ট্রোল করার সাহস এবং শক্তিটা হয়তোবা এবার মহান আল্লাহ তাআলাই আমাকে গুছিয়ে দিয়েছেন। একটা সময় আমি দেখা যায় পরিবারের মানুষের সাথে কিছু হলে আমি খুব ভেঙে পড়তাম, খুব কান্নাকাটি করতাম। তো এখন কিন্তু আর সেটা আমার জন্য হয় না। কারণ আল্লাহর দরবারে আমি একটা কথাই বলেছি, "আল্লাহ, আমার চোখ থেকে যদি কোনো কারণে পানি বের হয় সেটা যেন তোমার জন্যই বের হয়। অন্য কোনো মানুষের জন্য যেন আমার চোখ থেকে এক ফোঁটা জলও আর বের না হয়।" তো যাই হোক আসলে কথা তো কত কথাই বলার থাকে। সব কথা তো সবসময় বলা যায় না। আসলে এটা যেহেতু একটা পাবলিক প্লেস চাইলেও আমরা ওপেন ভাবে সব কথা বলতে পারি না। তো যাই হোক এখন কাজ রিলেটেড কথা বলি। আমি ওইদিক থেকে দেখতেই পেলেন যে আমি গাছটা লাগিয়ে নেওয়ার পর বারান্দাতে গাছটা রেখে আসছি। আর এদিক থেকে আমি কি করতেছি যে ঘরদুয়ার কিন্তু খুব সুন্দর করে ঝাড়ু দিয়ে নিলাম, বিছানাপত্র গুছিয়ে নিয়েছি। আর সকালবেলা হলেই দেখেন কতগুলো করে থালা বাসন বের হয়। তো থালা বাসনগুলো আমি এই যে এখন ১ টা ২ টা করে গুছাতে সবগুলো থালা বাসন কিন্তু আমি গুছিয়ে ফেলবো। ঘরের ভিতরে মাত্র ৪ জন সদস্য। তো ৪ জন সদস্যর জন্য দেখেন কত কিছু ব্যবহার করতে হয়, তাই না? আসলে সংসারে সদস্য সংখ্যা যতই কম হোক না কেন, তো জিনিসপত্র কিন্তু ওই সদস্যের সংখ্যা অনুযায়ী থাকে না। ১ টা ২ টা নামাতেই কিন্তু ঘরে অনেক জিনিস আরকি নামিয়ে রাখতে হয় বা ব্যবহার করতে হয়। তো এগুলো যেহেতু ধুয়ে ফেলেছিলাম সকালবেলা আমি যখন রুটি বানিয়েছি, রুটি বানানোর আগে আমি এগুলো ধুয়ে আরকি ঝুড়িতে ঝরা দিয়ে রেখেছিলাম। তো পানিটাও ঝরে গিয়েছে। রুটিগুলো বক্সে আমি ফ্রোজেন করে রাখলাম। আর এদিক থেকে এখন প্লেট, বাটি যা ছিল এগুলো আমি সবকিছু এক করে গুছিয়ে নিলাম। তো যাই হোক আসলে সংসারের কাজগুলো দেখতে সবাই খুব ভালোবাসেন। আর সংসারটাকে আমিও খুব ভালোবাসি। আমরা যারা সাংসারিক মেয়ে আছি তারা দেখবেন যে দিন শেষে এই সংসারটাকে যদি আমরা একটা ঘন্টা বা ১ টা মিনিটের জন্য সংসার থেকে কোথাও বের হই, তো পরবর্তীতে কিন্তু আমাদের কাজের কোনো শেষ থাকে না। আমরা যে কত শত কাজ করি। আর দেখা যায় কি যে ওই এলোমেলো অবস্থায় সংসারের দিকে একবার যদি চোখটা যায়, তখন কিন্তু নিজেকেও ওইভাবে আরকি মেনে নিতে পারি না যে আমার সংসারটার কি হাল অবস্থা কেমন হয়ে আছে। তো এদিক থেকে আমি কিন্তু সবকিছু গুছিয়ে এই যে ঝুড়িটাকেও একটু ভালো করে আমি মুছে নিয়েছি। আসলে এই ঝুড়িগুলো কিন্তু কয়েকদিন পরই সাবান দিয়ে খুব ভালোভাবে ক্লিন করে নিতে হয়। তো আসলে বাজারও নাই। কয়েকদিন যাবৎ বাজার করা হচ্ছে না। তো আমি বাজারে যাব। তো আমি ঘরদুয়ার গুছিয়ে তারপরে কিন্তু আমি অফ ক্যামেরাতে আরকি বাজার করে নিয়ে আসব। তো বাইরে গিয়েছিলাম বাসার নিচে। তো জুই যেহেতু স্কুলে যাবে, জুইয়ের গাড়ি ভাড়াটা ছিল না। আর আমার কাছে বড় নোট ছিল। তো ভাবলাম যেহেতু টাকাটা ভাঙাতেই হবে, তার চাইতে এমনিতেই তো আর কেউ বড় নোটটা ভাঙিয়ে দিবে না। তার চাইতে সবজি কিনে নিয়ে আসি। সবজিটা কিনলে টাকাটাও ভাঙানো হবে আর মেয়েকে আম গাড়ি ভাড়াটাও দিতে পারবো। তো আমি সবজিগুলো আ কিনে তারপরে আরকি মেয়েকে গাড়ি ভাড়া দিয়ে দিয়েছি। জুই কিন্তু স্কুলে চলে গিয়েছে। তো আমি কিন্তু বাজার থেকে একদম অনেকদিন পর সবজি কেনাকাটা করলাম। তো প্রায় অনেকদিন পর কিন্তু আমি সবজি কেনাকাটা করেছি। তো দেখেন কত রকমের সবজি নিয়ে আসছি। সবজির কিন্তু অনেক দাম আসলে এত দাম আ দিয়ে সবজি কিনতে গিয়ে না মাঝে চিন্তা করতেছিলাম যে এতগুলো সবজি কিনবো কি কিনবো না। আর আমি আর যেহেতু সত্যি কথা বলতে আমার বাজার করতে খুবই অলসতা কাজ করে। আমার বাজারে যেতেই ইচ্ছে করে না। তো সেখান থেকে ভাবলাম যাই হোক একটু কষ্ট হলো বাজারটা পরিমাণ একটু বেশি নিয়ে যাই। অন্তত ৪-৫ টা দিন আমি একটু আরাম আয়েশ করতে পারবো। আমার নিচেও নামতে হবে না। এই ৪-৫ টা দিন দেখা যায় এই বাজারগুলো দিয়ে আমার খুব ভালোভাবে হয়ে যাবে। তো আমার অনেকদিন আমি শাক খাই না। তো এখানে আমি কলমি শাক নিয়ে আসছি। আর পুঁই শাক নিয়ে আসছি।
তো এখানে পুঁইশাক নিয়ে আসছি প্রায় ১ কেজির মতো। সেই সাথে চিচিঙ্গা নিয়ে আসছি, পটল নিয়ে আসছি, তারপরে মিষ্টি কুমড় নিয়ে আসছি, বেগুন নিয়ে আসছি। তো লেবু নিয়ে আসছিলাম। তো টুকটাক যা বাজার দরকার সেগুলো নিয়ে আসছি। ঢেঁড়স নিয়ে আসছি। তো আমি কিন্তু এই সবগুলো সবজি আজকে খুব সুন্দর করে কেটে একবারে আমি নরমাল ফ্রিজে রেখে দিব। এতে করে দেখা যাবে যে আমার সামনে কয়েকটা দিন কিন্তু সবজি কাটাকাটির ঝামেলা থাকবে না। আর ফ্রিজ থেকে শুধু নামাবো আর রান্নাবান্না করব। হয়তোবা সবজি বাজার একসাথে নিয়ে আসলে সেদিন একটু হয়তোবা কষ্ট হয় একসাথে সবকিছু কাটাকাটি করে রাখতে গেলে, তখন কিন্তু একটু আর কি বিপাকে পড়তে হয়, তো কিছুই করার নাই। তো আসলে যদি হেল্পিং হ্যান্ড থাকতো তাহলে কিন্তু সবজিগুলো সুন্দর করে আমি কাটাকাটি করে তারপরে কিন্তু আমি রান্নাগুলো করে নিতে পারতাম। তো আমি কিন্তু অফ ক্যামেরাতে সবগুলো সবজি কাটাকাটি করে অলরেডি আমি বক্স করে ফেলেছি। এদিক থেকে অফ ক্যামেরাতে মাছ ধুয়ে নিয়েছি। তো আজকে আমি বেগুন ভাজা করব, সেই সাথে পটল দিয়ে মাছ রান্না করব। তো পটল আর মাছ রান্না করব আর বেগুনটা ভেজে নিব। এগুলোই থাকবে আমার আজকের রান্না-বান্না। আর সবজিগুলো আসলে গুছিয়ে নিতে পারিনি। তো তার মধ্যে আবার লতিও নিয়ে আসছিলাম। আ অনেকে লতা বলেন, তো আমরা আর কি লতি বলি। তো লতিটা দেখা যায় এত খেতে ইচ্ছে করছিল। অনেকদিন হয় লতি খাওয়া হয় না। লতি তো আসলে খেতে খুব ভালোই লাগে। তবে লতি কাটাটা কিন্তু খুবই বিরক্তিকর একটা বিষয়। এতটা সময় নিয়ে আজকে আমি লতিগুলো পরিষ্কার করেছি। আর যদি রেখে দিতাম তাহলে বিকেলে হয়তোবা অলসতা ধরে যেত। এ কারণে কিন্তু আমি লতিটা কেটে ফেলেছি। তো এই তো এদিক থেকে আমি বেগুনগুলো ভেজে নিয়েছি। তো যাই হোক, এখন সবজিগুলো আমি খুব সুন্দর করে গুছিয়ে রাখবো। আর উম এখন আপনাদের সাথে না আমি একটা গল্প শেয়ার করি। আসলে সবসময় তো কাজকর্ম নিয়ে কথা বলি, ওইভাবে কোনো গল্প শেয়ার করা হয় না। তো কি রান্নাবান্না করছি সেটা আর বিস্তারিত আপনাদেরকে বলব না। তো আমি জানি না যে গল্পটা শুনতে আসলে আপনাদের কাছে কেমন লাগবে। আমাদের এই বর্তমান যুগে আসলে পরকীয়া দিয়ে চারপাশটা কিন্তু একদম জর্জরিত হয়ে গিয়েছে। Facebook ওপেন করলে আমরা চারপাশে শুধু পরকীয়াই দেখতে পাই। আসলে এগুলোর কোনো কিন্তু আইনি ব্যবস্থা নাই। তবে আইনি ব্যবস্থা নিতে গেলে হ্যাঁ, একটু দৌড়াদৌড়ি করতে হবে। সেখানে হয়তোবা ৫ বছর, ৭ বছর, ১০ বছরের জেল আছে। তো দেখা যায় কি এই সমস্ত বিষয়গুলা যারা সাংসারিক মেয়ে মানুষ আছে তারা কিন্তু করতে চায় না। তো একটা ঘটনা আমার বাসার নিচেই আরকি ঘটেছে। সেটা হলো আমি অনেকদিন আগে আমি দেখিয়েছিলাম যে ডিসেম্বর মাসের দিকে যে একজন আপু আরকি একজন ভাবি, আমি আর ওই ভাবিটা একসাথেই থাকতাম। তো সে ভাবিটাকে কিন্তু আমি দেখিয়েছিলাম যে প্রায় ২ ট্রাক মালসহ তার হাসব্যান্ড কিন্তু তাকে বাড়িতে পাঠিয়ে দেয় এবং আ কি হয়েছিল আসলে ওই লোকটা না হুট করে একটা মহিলার সাথে সম্পর্কে জড়িয়ে মহিলাটাকে আরকি বিয়ে করে ফেলে। তো বিয়ে করে নেয়ার পর অলরেডি সে একই বাসাতে ২ জনকে নিয়ে থাকতো। তো বড় বউটা একটু বোকা-শোকাই ছিল। বড় বউটাকে একটা পর্যায়ে গিয়ে সে বুঝিয়ে সুঝিয়ে আরকি গ্রামের বাড়িতে পাঠিয়ে দেয়। তো যখন সে গ্রামের বাড়িতে চলে যাচ্ছিল, আমি কিন্তু দৌড়ে গিয়ে ওই ভাবিটার সাথে কথা বলতেছিলাম। ভাবিটা এত কান্না করতেছিল যে সে কান্নার জন্য সে ভালো করে কথাই বলতে পারতেছিল না। ধরতে গেলে সে বাকরুদ্ধ হয়ে গিয়েছিল তার হাসব্যান্ডের এরকম ঘটনাতে। তো আমি শুধু ভাবিকে একটা কথাই বলছিলাম যে, "এটা ২ দিনের জন্য এসেছে ভাবি। আপনি আপনার জায়গাতেই থাকবেন। একটা সময় গিয়ে দেখবেন যে এগুলো সব লাপাত্তা হয়ে গিয়েছে। আপনি আবার আপনার সংসারে ফিরে আসবেন।" এটা হয়তোবা কি মাস চলতেছে। তো সেই লোকটা বিয়ে করে অলরেডি খুব মৌজ-মাস্তি করে সে বউটাকে নিয়ে সংসার শুরু করেছিল। তো ডিসেম্বর আম সংসার জীবন তাদের হয়েছিল মাত্র ৮ মাস। তো এই যে আজকে ১ সপ্তাহ আগে আমি হঠাৎ করেই আমার কানে আসলো যে এই লোকটা যে এই মহিলাটাকে বিয়ে করেছিল সেই মহিলা নাকি এই লোকের কাছ থেকে প্রায় ৭.৫ লক্ষ টাকা নিয়ে ঘরের টুকটাক যা জিনিসপত্র ছিল সবকিছু নিয়ে সে নাকি পালিয়ে গিয়েছে।
তো এই কথাটা শোনার পর আমার এত হাসি পাচ্ছিল। তো গত ৭ মাসে উনার সাথে আমি কখনো কথা বলি নাই। যদিও অনেকদিন একসাথে আমরা বসবাস করতাম। তো আমি আজকে যখন এই লোকটার সাথে কথা বললাম, তখন লোকটা মাথা নিচু করে আছে আর বলতেছিল যে, "ভাবি আমার কপালটা তো আর নিয়ে যেতে পারে নাই।" তো আমি তাকে একটা কথাই বললাম যে, "আপনি যদি কাউকে ঠকান বা আপনি যদি কারো আম মনে দুঃখ দিয়ে থাকেন, তো সেটার জন্য কিন্তু আপনাকে পস্তাতে হবে। তো সেটার বিচারটা কিন্তু আল্লাহই করে দিবে। আর সেটার প্রমাণটা অলরেডি আপনি কিন্তু পেয়েও গিয়েছেন।" তো এই কথা শুনে সে আরকি মাথাটা নিচু করেছিল। তো আমি হয়তোবা এ ভাইটার সাথে আগে পরে টুকটাক কথাবার্তা বলতাম। তবে যখন থেকে দেখেছি সে এরকম একটা কাজ করেছে, তখন থেকে তার সাথে আমি টোটালি কথা বন্ধ করে দিয়েছিলাম। তো ১ সপ্তাহ যাবৎ তার ওয়াইফ কিন্তু ছোট ওয়াইফটা চলে গিয়েছে। তো আমি তাকে বললাম যে, "কোনো খোঁজ খবর করেন নাই?" সে আরকি বলতেছিল যে, "সবকিছুই বন্ধ। তার সাথে যোগাযোগ করার কোনো ওয়ে নাই।" তো আমার এত হাসি পাচ্ছিল তার কথাটা শুনে। তো পাশের একজন আবার বলতেছিল যে, বড় বউকে ফোন দিয়েছে। সে আবার বড় বউকে আরকি ঢাকা নিয়ে আসবে। এমন কথাবার্তাই চলতেছিল। তো আমি কিন্তু আমার হাতগুলো দেখিয়ে দিলাম যে, লতি কাটাকাটি করতে গিয়ে আমার হাতের কি অবস্থা হয়েছে। তো এই যে দেখেন মূর্খ মানুষগুলো কিভাবে ঠকে। ঘরের বউটাকে কান্নাকাটি করিয়ে সে যখন গ্রামের বাড়িতে পাঠিয়ে দেয়, দিন শেষে তার পুঁজি-পাটা সবকিছু নিয়ে কিন্তু আ এই ছোট বউটা পালিয়ে যায়। আসলে এটাকে বউ বলা চলে না। এরা ২ দিনের জন্য সংসার করতে এসেছে। এসে দেখা যায় মান-সম্মান খুইয়ে তারপরে কিন্তু তারা এই জায়গা থেকে সে কিন্তু এ জায়গা থেকে আবার চলেও গিয়েছে। আসলে আমি বলি কি যে পরকীয়ার যদি এমন কোনো বিচার থাকতো দেখা যায় সুন্দর একটা সংসার নষ্ট হয়ে যায়। মাঝখান থেকে বাচ্চাগুলো নষ্ট হয়ে যায়। বাচ্চারা কিন্তু অনেক দেখা যায় একটা খারাপ অবস্থার মধ্যে পড়ে এই সমস্ত বাবাদের কারণে। তো আমি মনে করি যে আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুক। আর হেদায়েত দান না করলেও এদের জীবনে এমন একটা কিছু আল্লাহ তাআলা করে দেক যেন দিন শেষে গিয়ে সে বুঝতে পারে যে কাউকে ঠকালে দিন শেষে তাকেও সেও কিন্তু কারো না কারো কাছ থেকে ঠকবে। তো যাই হোক একদম বাস্তব একটা ঘটনা দেখলাম। আর বাস্তব ঘটনাগুলো আমাদের আশেপাশে, সামনে পিছনে অহরহ ঘটে যাচ্ছে। তো এই সমস্ত ঘটনা দেখে আগে মন খারাপ হতো। এখন মন খারাপ হয় না। এখন তাদের শেষ পরিণতিটা কি হয় সেটাই দেখার অপেক্ষাতে থাকি সবসময়। তো যাই হোক অনেক কথা বলে ফেললাম। আসলে কথাগুলো বলতাম না। তো কিছু মানুষের কারণে কিন্তু কথাগুলো আসলে শেয়ার করা। আর এদিক থেকে আমি সবকিছু গুছিয়ে নিয়ে এই তো বাটিতে করে সবকিছু আবার রেখে দিলাম। কয়েকটা দিন খুব আরাম আয়েশ করে আমি থাকতে পারবো। আর কাটাকাটির ঝামেলা নাই। আমি জানি না ধৈর্য সহকারে এ পর্যন্ত কোন আপুরা আমার সাথে আছেন। যারা আমার সাথে আছেন এখনো পর্যন্ত একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করেন চাইলে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। এদিকে আমি এই যে তরকারিতে মাছগুলো দিয়ে দিলাম। আর এখন দেখা যায় দুপুরে রান্না-বান্না প্রায় শেষ। তো আজকে আর খাবার-দাবার পর্যন্ত যাব না। মোটামুটি আজকে এত কাজ করেছি একা হাতে সকাল থেকে একদম রুটি ফ্রোজেন করা শুরু থেকে সবজি ফ্রোজেন পর্যন্ত আমি করে রাখলাম। সেই সাথে কিছু বাস্তব জীবনের ঘটনা শেয়ার করলাম। আর এদিক থেকে রান্না শেষ সবকিছু আমি পরিপাটি করে রেখে দিলাম। আর এটা ছিল আমার আরকি রাতের ভিউ। এখন কিন্তু দেখা যায় কি যে প্রতিদিন রাতের বেলায় কিন্তু ঝড় বৃষ্টি হয়। তো ঝড় বৃষ্টি মোটামুটি হয়েছিল। এর মধ্যে রাস্তায় এত জ্যাম-জট লেগে গিয়েছে। তো গাড়ির শব্দে কোনোভাবেই থাকতে পারছিলাম না। তো ভাবলাম যে একটু আপুদের সাথে শেয়ার করি যে আমি কোন এলাকাতে কি অবস্থাতে আমি আছি। মাঝে আমার ভয়েসে যখন গাড়ির শব্দ শুনতে পান তখন আপনারা নিশ্চয়ই বুঝতে পারেন যে আমি কি একটা পরিবেশের মধ্যে বসবাস করছি।